শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি সুস্থতায় প্রতিদিনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, হঠাৎ করে দাঁতে ব্যথা উঠলে ভুক্তভোগীই জানেন কতটা মারাত্মক এই সমস্যা। এমন অবস্থায় অনেকেই মনে করেন দাঁতটি হয়তো তুলে ফেলাই ভালো, কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন এই অবস্থায় পৌঁছেছে যে দাঁতে এই তুলে ফেলার বাইরেও কিন্তু চিকিৎসা করা সম্ভব, তা হচ্ছে রুট ক্যানেল। এবং দাঁতের ব্যথায় রুট ক্যানেলের ভূমিকা তা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত দন্ত চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার মর্জিনা হক মুক্তা, মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন, চিফ কনসালটেন্ট, মুক্তা উদয়ন ডেন্টাল সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ওই অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাদিয়া, আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। আমরা তো আজকে এই দাঁতের সমস্যা নিয়ে যেহেতু কথা বলতে এসেছি, দাঁতের সমস্যায় যারা ভুগছেন তাদের মধ্যে তো অনেকেই ভাবেন যে এই সমস্যাটি হচ্ছে নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো ব্যাপার আছে এবং কি করতে হবে, এবং দাঁতের চিকিৎসা নিয়ে অনেক অনেক ধরনের অপপ্রচারও চলে, অপচিকিৎসাও চলে। তো এখানে প্রথমে একটু জানতে চাই যে বিষয়টি, সেটি হচ্ছে এই যে দাঁতে যে ব্যথাটি হয়, ব্যথার পিছনে কি কি কারণ আছে? ধন্যবাদ সাদিয়া আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং খুব সময় উপযোগী প্রশ্ন করেছেন যে দাঁতের ব্যথার জন্য পেছনের মূল কারণগুলো কী কী। একদম প্রথম থেকে যদি আমরা করি তাহলে এটা হচ্ছে নেগলেক্টেড মাউথ, মানে ওরাল হাইজিনের ব্যাপারে একেবারে আনকনশাস যারা থাকেন, যে আমরা যে ডাক্তাররা বলে দেই যে টুয়াইস ডেইলি দাঁত ব্রাশ করতে হবে, ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে, একটু ফ্লসিংয়ের করতে হবে, বা খাবারের পরপর ভালো করে বা বেশি করে রিনজিংয়ের অভ্যাসটা করতে হবে। যাদের ভেতরে এই ওরাল হাইজিন মেনটেনেন্সগুলো খুব কম দেখা যায়, মূলত দেখা যায় যে তারাই বেশি এই দাঁতের ব্যথার আক্রান্ত হয়। আর ব্যথাটা আসলে ফার্স্ট স্টেজের দিকে কখনো ব্যথা হয় না। দাঁত আসলে খুব শক্ত একটা পার্ট, তো দাঁতের উপরে যে এনামেল থাকে এটা বডির খুব হার্ডেস্ট একটা পার্ট। তো এই হার্ডেস্ট অংশটা ক্ষয় হয়ে হয়ে এনামেলের পরে ডেন্টিন আক্রান্ত হয়, ডেন্টিনের পরে পাল্প বা দাঁতের মজ্জা পর্যন্ত যখন সংক্রমণটা চলে যায়, ব্যাকটেরিয়া দ্বারা যে সংক্রমিত হয় দাঁত, এই সংক্রমণ যখন আমাদের পাল্প বা দাঁতের মজ্জা পর্যন্ত পৌঁছে যায়, কেবল তখনই পেইন হয়। তো এই যে প্রসেসটা, এই প্রসেসে কিন্তু লং ডিউরেশন একটা ব্যাপার আছে, যে মিনিমাম 6 মাস থেকে তো 1 বছর একটা সময় নেয় ব্যাকটেরিয়া দাঁতের পাল্প বা মজ্জা পর্যন্ত পৌঁছানোর জন্য। তো বুঝতে হবে যে যখন ক্যারিজ একদম ফার্স্ট স্টার্টিংয়ে আছে, যে মাত্র একটু ক্যাভিটি হয়েছে বা একটু খাদ্যকণা জমে বা অল্প অল্প একটু একটু সেন্সিটিভিটি হয়, তখন কিন্তু আসলে যদি আমরা ট্রিটমেন্টে চলে যাই তাহলে ব্যথা পর্যন্ত রুগীকে কাতরাতে হয় না, ব্যথায় ভুগতে হয় না। জি অবশ্যই, আসলে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, অথচ এই ব্যাপারে সচেতনতার অবহেলার জায়গাটা বেশি আমরা দেখতে পাই। তো এই যে আপনি একটু বলছিলেন সেনসিটিভিটি, এবং সেনসিটিভিটি মানে হঠাৎ করে কেউ ঠান্ডা কিছু খেলে তার খুব শিরশির করছে, তো এই সমস্যাটি কি সবসময় এই ধরনের সমস্যার পিছনে যে গল্পটি থাকে বা যে রোগটি থাকে সেই ব্যাপারে একটু জানতে চাই। এটা হচ্ছে দাঁতের ক্যারিজ, ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় রোগ আমরা বলতে পারি। দাঁতের উপরের যে পোর্শন থাকে, সাধারণত আমরা যদি এখানে মডেলে দেখি, এটা যদি একটা দাঁত হয় তাহলে আমরা দাঁতের 3টা পোর্শন থাকে। একেবারে বাহিরে বা আউটার সারফেসে যে সাদা অংশটা দেখা যায়, এইটা হচ্ছে এনামেলের ভেতরে থাকে হচ্ছে আমাদের ডেন্টিন, একটু ইয়েলোইশ কালার থাকে, এবং ডেন্টিনের ভেতরে আমাদের দর্শকের দিকে একটু যদি ঘুরিয়ে ধরেন। হ্যাঁ, যে ডেন্টিনের ভেতরে অনেক অগণিত লক্ষ লক্ষ ডেন্টিনাল টিউবিউলস থাকে। হ্যাঁ, যে টিউবিউলসগুলো যখন ওপেন হয়ে যায়, যে আমাদের উপরের এনামেল ক্ষয় হবে, ডেন্টিন ক্ষয় হবে, তারপরে টিউবিউলসগুলো ওপেন হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আসলে সেন্সিটিভিটিটা কাজ করে। তো এটা দন্তক্ষয় রোগ, দাঁতের ক্ষয় রোগ যেটাকে আমরা বলি। এনামেল ক্ষয় হবে, ডেন্টিন ক্ষয় হবে, টিউবিউলসগুলো ওপেন হয়ে যাবে, তখন আমরা যখন ঠান্ডা খাবো বা গরম খাবো তখন সরাসরি ওখানে হিট করবে। এবং এটা আমাদের হচ্ছে নার্ভ, দাঁতের ভেতরে রক্ত নালিকা থাকে, নার্ভ সাপ্লাই থাকে, ব্লাড ভেসেলস থাকে, ওখানে গিয়ে পৌঁছায়, তখনই আসলে আমরা পেইন হোক বা সেন্সিটিভিটি হোক এটা ফিল করি। তো এটা একেবারে প্রাথমিক পর্যায়ে যদি হয়, যে খুব প্রাথমিক স্টেজে আছে, তখন কিন্তু আসলে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস বা আমরা যে বলি যে ফিলিং ম্যাটেরিয়ালস ফিলিং করে এটাকে প্রতিরোধ করার ব্যবস্থা করা যায়।
জি, এই ক্ষেত্রে টুথপেস্টের কোনো ভূমিকা আছে আলাদা হ্যাঁ, করে? অবশ্যই টুথপেস্টের ভূমিকা আছে। আমরা ডক্টররা সবসময় সাজেস্ট করি যে ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করার জন্য। কেননা দাঁতের, আমি বলেছিলাম যে সবচেয়ে বাইরের অংশটাকে এনামেল বলে এবং এটা হচ্ছে দাঁতের সবচেয়ে হার্ডেস্ট পার্ট। তো এইখানে এই এনামেলের গঠনগত দিক থেকে এনামেলের মধ্যে হাইড্রক্সি অ্যাপাটাইট নামক এক ধরনের পদার্থ থাকে। তো এই ফ্লুরাইড এবং যখন হাইড্রক্সি অ্যাপাটাইটের মধ্যে একটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, তখন এটা ফ্লুরো হাইড্রক্সি অ্যাপাটাইট নামে তৈরি হয় আরেকটা নতুন পদার্থ, যেটা হচ্ছে আমাদের এই এনামেলটাকে প্রোটেক্ট করে, প্রোটেকশন দেয়, একটা আবরণ তৈরি করে দেয়। এই হাইড্রক্সি অ্যাপাটাইটটা হচ্ছে দাঁতের এনামেলটাকে কঠিন থেকে কঠিনতর শক্ত করে। আচ্ছা, যার কারণে হচ্ছে ফ্লুরাইডের বা টুথপেস্টের একটা ভূমিকা আছে। এর জন্য আমরা যখন আমাদের জন্য টুথপেস্ট চুজ করব, তখন আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই পড়ে নিব, সেটা বাচ্চাদের টুথপেস্ট হোক বা বড়দের জন্য হোক, যেন ফ্লুরাইডটা থাকে টুথপেস্টে। অবশ্যই। এবং সেক্ষেত্রে আমরা আরও একটি ব্যাপার দেখতে পাই, বিশিষ্ট বিভিন্ন ধরনের যে বিজ্ঞাপনগুলো আছে সেখানে যে টুথব্রাশেরও একটা ব্যবহার আছে। হ্যাঁ, তো অবশ্যই। সেই ব্যাপারটা একটু জানতে চাই, বিশেষ করে আমাদের দেশে যে রকম ভাবে আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি, সেখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল থাকে এবং সেগুলো হজম করা যেমন একটা কঠিন কাজ, তেমনি সেটি দাঁতের অনেক ক্ষয় হওয়ার পিছনে নাকি একটা ভূমিকা পালন করে। সেই ব্যাপারে একটু জানতে চাই। আমরা দাঁত সুরক্ষার জন্য প্রথমেই বলতে চাই যে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা। জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, ফাস্ট ফুড বলি বা হচ্ছে যে বিশেষ করে মেয়োনিজ জাতীয় খাবার যেগুলো, এগুলো এবং হচ্ছে ক্যাডবেরি জাতীয় যে বাচ্চারা যেগুলো খায়, এগুলো হচ্ছে স্টিকি জাতীয় যে খাবারগুলো, এগুলো হচ্ছে দাঁতের এনামেলের উপরে অথবা ইন্টারডেন্টাল স্পেসে। ইন্টারডেন্টাল স্পেসটা হচ্ছে দুই দাঁতের যে মধ্যখানের জায়গাটা। আমি যদি আপনাকে আরেকটু সহজ হওয়ার জন্য দেখাই, যে এই যে দুইটা দাঁত, এই একটা দাঁত, এই একটা দাঁত, দুইটা দাঁত এভাবে যখন থাকে, এই যে মাঝখানের যে ন্যাচারাল গ্যাপটা, এটা কিন্তু আপনার আমার সবার দাঁতে, প্রত্যেকটা দাঁতে ফাঁকে ফাঁকে একটা ইন্টারডেন্টাল স্পেস আছে। তো আমাদের খাবার দাবারের পরে যদি সঠিক ওয়েতে টুথব্রাশটা করা না হয়, প্রপার ওয়েতে যদি ক্লিন করতে না পারি, তাহলে ইন্টারডেন্টাল স্পেসে যে খাবারগুলো, খাদ্যকণাগুলো জমে থাকে, সেইখানে খাবারগুলোকে পচানোর জন্য ব্যাকটেরিয়া আসে। অপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে মুখের ভেতরে, ওরা এই খাদ্যকণাগুলো পচানোর জন্য আসে। তখন এই পচন ক্রিয়া থেকে ধীরে ধীরে একই জায়গায় যখন বারবারই খাবার দাবার পচতে থাকে, তখন ওইখানকার এনামেলগুলো ধীরে ধীরে লস হতে থাকে। আচ্ছা, এনামেল ক্ষয়ে তখন ভেতরে আস্তে আস্তে ওরা ছোট ছোট ক্যাভিটি বা ওদের জন্য ব্যাকটেরিয়া বসবাস করার জন্য ঘর বাড়ি তৈরি করে ফেলে, যেটাকে আমরা ব্যাকটেরিয়াল কলোনি বলে থাকি। তো এইভাবে আসলে মূলত দাঁতের প্রাথমিক পর্যায়ের যে অসুখগুলো আমরা বলি ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি, এগুলো এইভাবেই শুরু হয়। তো এই যে ইন্টারডেন্টাল স্পেস থেকে খাবার বের করার জন্য আমাদেরকে তাহলে চুজ করতে হবে টুথব্রাশ কিভাবে ইন্টারডেন্টাল স্পেসের ভেতরে ব্রাশের বিসেলসগুলো যেন ঢুকে। আমরা যদি জিগজ্যাগ টাইপের যে উঁচু নিচু, এখন বাজারে আসলে বিভিন্ন ধরনের টুথব্রাশ পাওয়া যায়, এই জিগজ্যাগ ব্রাশগুলো ইউজ করতে পারি। আলট্রা সফট কিছু ব্রাশ পাওয়া যায়, যে দাঁতের গঠনের ধরন অনুসারে আমরা ডাক্তাররা সাধারণত আমাদের কাছে যখন রুগীরা আসে, তখন হচ্ছে আমরা তার দাঁতের এনামেল ডেন্টিনের গঠন বা এনাটমি দেখে তাদেরকে আমাদের বলে দিতে সুবিধা হয় যে আপনি হ্যাঁ ব্রাশ কিনবেন, ব্রাশের পাশে যেন হার্ড লেখা থাকে বা মিডিয়াম লেখা থাকে বা সফট লেখা থাকে। বেবিদের ক্ষেত্রে বলে দিই যে আলট্রা সফট লেখা থাকবে, হ্যাঁ, মানে নরমের থেকেও বেশি নরম থাকবে। তো এই ব্রিসেসগুলো দেখে সেভাবে আমরা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় টুথব্রাশের মাধ্যমেও কিন্তু ইন্টারডেন্টাল স্পেসের খাদ্যকণাগুলো বের করা যায় না বা বের হয় না। তখন আমরা হচ্ছে ফ্লস ব্যবহার করতে পারি, ডেন্টাল ফ্লস, অথবা এখন ইন্টারডেন্টাল টুথব্রাশ পাওয়া যায়, খুব ছোট এবং খুব ইজিলি ব্রাশ করা যায়। একদম দাঁতের হচ্ছে দুই দাঁতের ফাঁকা থেকে যত রকমের খাবার দাবার আছে সব সুন্দর করে পরিষ্কার করে বের করা যায়। ইন্টারডেন্টাল টুথব্রাশও পাওয়া যায় আজকাল। আচ্ছা, খুবই চমৎকারভাবে আপনি বলেছেন। আমাদের দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত কত মাধ্যম আছে নিজের দাঁতের যত্ন নেওয়ার জন্য, কিন্তু তারপরে তো সমস্যাগুলো হচ্ছে। সমস্যাগুলোর ক্ষেত্রে একটু জানতে চাই যে এই যে রুট ক্যানেলের কথা জানি আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রথম চিকিৎসায় কি রুট ক্যানেল নাকি এর আগে কিছু করার উপায় আছে? আসলে প্রথম চিকিৎসাতেই দাঁতের সমস্যা নিয়ে আসলেই যে আমরা রুট ক্যানেলের জন্য সাজেস্ট করব তা না। আমরা রুট ক্যানেলে যাওয়ার আগে কিছু ডায়াগনোসিস করে নেব। যেমন আমরা অর্থোপেন্টোমোগ্রাফ বা ওপিজি এক্সরে করে দেখতে পারি যে কেন দাঁতের, আমরা কি রুট ক্যানেলেই যাব নাকি রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস দিয়ে ফিলিং করে দিলে বা ক্যাভিটিটা ভরাট করে দিলে, অবটারেশন করে দিলেই চলবে। সাধারণত আসলে রুট ক্যানেলটা হচ্ছে এমন একটা বিশেষ পদ্ধতি বা চিকিৎসা
চিকিৎসা পদ্ধতি। এটা অন্যান্য চিকিৎসার মতো আসলে একটা সিটিংয়ে বা 20 to 30 মিনিটসের কোনো ট্রিটমেন্ট না, এটা একটা লং প্রসিডিউর, স্টেপ বাই স্টেপ আমাদেরকে এটা শেষ করতে হয়। তো স্টেপ বাই স্টেপ যেহেতু আমরা এটা সমাধান করব, এই ট্রিটমেন্টে যাব, তার পূর্বে অবশ্যই আমাকে সঠিক ডায়াগনোসিসটা করতে হবে যে পেশেন্টের দাঁতের কোন পর্যায়ে ইনফেকশনটা আছে, ক্যারিসটা কি আদৌ ক্যানেলের ভিতরে পৌঁছে গিয়েছে না। এখানে মডেল যদি আমরা দেখাই, দেখেন এখানে যে কালো স্পটগুলো দিয়ে আমরা ক্যারিস, ডেন্টাল ক্যারিস বোঝাচ্ছি। এখানে একটা দেখা যাচ্ছে, দেখেন এই ক্যারিসটা শুধুমাত্র এনামেলের উপরে আছে, মানে একেবারে বাহিরের পোর্শনে। তাহলে এরকম যদি ছোট ছোট ক্যাভিটি থাকে, সেখানে কখনোই রুট ক্যানেলে আমাকে যেতে হবে না। এরপরে এখানে একটা ক্যাভিটি দেখা যাচ্ছে, যে এটাও কিন্তু আমাদের এনামেল পোর্শনের মধ্যেই। এরকম ছোট ছোট ক্যাভিটিগুলোতে কখনোই পেইন হয় না। রোগীরা সাধারণত হয়তো অল্প একটু সেন্সিটিভিটি নিয়ে আসে বা ফুড অ্যাকুমুলেশন হয়, যে খাবারটা জমে থাকে, আমার বারবার ব্রাশ করে বা টুথপিক দিয়ে খাবার বের করতে হয়, এরকম ছোট ছোট প্রবলেমগুলো নিয়ে বা এরকম কমপ্লেনগুলো নিয়ে আসে। কিন্তু রুট ক্যানেলে আমরা তখনই যাব যখন সে তীব্র ব্যথা বা স্থায়ী ব্যথা নিয়ে আসে। কখন তীব্র ব্যথাটা হয়? যখনই ক্যারিজ লিক করে আমাদের একেবারে রক্তনালীর ভেতরে চলে যাবে। এটা হচ্ছে দাঁতের পাল্প বা মজ্জা। দাঁতের ভেতরে সবচাইতে নরম যে পোর্শনটা, সেটাই হচ্ছে পাল্প বা মজ্জা। এই যে প্রত্যেকটা দাঁতের ভেতরে দুটো, তিনটা বা একটা করে যদি পা থাকে বা শেকড় থাকে, যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় রুট, দাঁতের রুট বা শেকড়, এই রুটের ভেতরেই রক্তনালিকাগুলো থাকে। রক্তনালিকার ভেতরে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন চলে যায়, তখনই কেবল ব্যথা হয়। এর আগ পর্যন্ত কখনোই দাঁতে পেইন হবে না। আপনার সামান্য কিছু সেন্সিটিভিটি থাকলেও তীব্র ব্যথা, যেটা যে পেশেন্ট গালে হাত দিয়ে চলে আসে বা সোয়েলিং হয়, সেটা হবে না। সোয়েলিংটা হয় হচ্ছে যখন এই ক্যানেলের ভেতরে যে রক্তনালিকাগুলো আছে, সেগুলো পচে পচে নিচে অ্যাপিক্যাল ফোরামেন দিয়ে ডিপোজিটেড হয়, মানে একেবারে শেকড়ে, দাঁতের গোড়াতে শেকড়ে জমে যায়। জমে ওখানে হচ্ছে অ্যাবসেস বা ফোড়া হয়, যেটাকে আমরা বলি। ওই ফোড়াটার কারণে মাড়িটা ফুলে যায়, মাড়ি ফুলে সেখানে পাকে পুঁজ হয়। এই ধরনের কন্ডিশনগুলো নিয়ে যখন আসে, তখন আমরা তাদেরকে বলি যে হ্যাঁ, রুট ক্যানেল করেন, আপনার জন্য এখন রুট ক্যানেলটাই উত্তম। আর রুট ক্যানেলটা হচ্ছে এত আধুনিক একটা ট্রিটমেন্ট। ওই যে আপনি আসলে অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন যে এখন আর দাঁত তুলে ফেলে দিতে হয় না, দাঁতের ব্যথা মানেই দাঁত তুলে ফেলা না। আসলেই তাই, দাঁতের ব্যথা হওয়া বা দাঁতে কোনো অসুখ হওয়া মানে এখন আর দাঁত তুলে ফেলা না। রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে একটা দাঁতকে আমরা অনেক অনেক বছর পর্যন্ত তাকে কার্যক্ষম করে তুলতে পারি। সে মুখের ভেতরে অন্যান্য স্বাভাবিক দাঁতের মতোই, ন্যাচারাল দাঁতগুলোর মতোই আপনাকে সার্ভিস দিবে। একটা দাঁতকে যখন আমরা রুট ক্যানেল করে রাখি, এবং দীর্ঘমেয়াদী সে সার্ভিস দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে, রুট ক্যানেল করার পরে উপরে একটা ক্রাউন বা ক্যাপ বসাতে হয়, যেটা দাঁতটাকে আরো বেশি মজবুত, শক্তিশালী করে তোলে এবং দেখতে সুন্দর বা আকর্ষণীয় করে তোলে। আপনার অন্যান্য দাঁতের মতোই সে দেখা যায়। জি, ধন্যবাদ। তো আপনি বলছিলেন যে এক্ষেত্রে ওই যে অনেক সময় পুঁজ জমে, আবার অনেক সময় দেখা যায় গন্ধ আসে। এই গন্ধ আসে বা পুঁজ জমা দুটোই কি একই কারণেই হয় কিনা? না, পুঁজ জমাটা তো হচ্ছে যে আপনার ইনফেক্টেড দাঁত থেকে, এটা হচ্ছে দাঁতের পাল্প বা মজ্জাটা পচে নিচে যদি ডিপোজিটেড হয়, এটার কারণে হতে পারে পুঁজ, বা অ্যাবসেস থেকে হতে পারে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে যদি নিচে কোনো সিস্টিক লেশন থাকে, আমাদের বডিতে অন্যান্য অর্গানে যেমন সিস্ট হয় বা টিউমার হয়, এগুলোর জন্য আপনার হচ্ছে পুঁজ পড়া, গালে সোয়েলিং হওয়া, গাম সোয়েলিং হওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। কিন্তু মুখের দুর্গন্ধের ব্যাপারটা কিছুটা ভিন্ন। মুখের দুর্গন্ধ হতে পারে আপনার মুখে যদি অতিরিক্ত মাত্রায় ক্যালকুলাস বা পাথর, আমাদের ভাষায় হচ্ছে ক্যালকুলাস, সাধারণ মানুষজন বোঝার জন্য আমরা এটাকে বলি যে পাথর হয়েছে আপনার দাঁতের, এবং দাঁতের মাড়িতে, দাঁত এবং এই মাড়ির সংযোগস্থলে যখন পাথর জমে যায়, অতিরিক্ত একটা ময়লার আবরণ, এটা খুব শক্ত এক ধরনের আবরণ, এই প্লেগ বা ক্যালকুলাস যদি জমে যায় এবং ইন্টারডেন্টাল স্পেসে তার খাবার থাকে, তখন হয় মুখে দুর্গন্ধ, যে খাবারটা দীর্ঘ সময় ধরে ভেতরে পচে যাচ্ছে কিন্তু পেশেন্ট বের করতে পারছে না, তখন ওই পচা খাবারের একটা গন্ধ আসে। বা ইন্টারডেন্টাল স্পেসে যদি ছোট ছোট ক্যাভিটি থাকে, ওই ক্যাভিটিতে সেই ফুড অ্যাকুমুলেশন হয়ে আছে, অথবা দাঁতের মুখের ভেতরে যদি আপনার ভাঙা দাঁত থাকে, যে ক্রাউন নাই, শুধু রুটগুলো ভেঙে পড়ে আছে, কিন্তু পেশেন্টের কোনো পেইন নাই দেখে সে কোনো ডাক্তারের কাছে যাচ্ছে না, তখন মুখে দুর্গন্ধ হতে পারে। তারপরে হচ্ছে আমাদের জিহ্বার উপরে যদি খাবার দাবারের আস্তরণটা খুব বেশি হয়ে যায়, যে টাং ক্লিন করে না,
অনেকে তো জানেই যে না যে জিহ্বা পরিষ্কার করতে হয়, টাং ক্লিনার আছে বাজারে, এটাও অনেকে পেশেন্টরা জানে না। তো এরকম যখন ওরাল হাইজিনটা মেনটেন করা না হয়, মানে মুখ গহ্বরটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তখন আসলে মুখে দুর্গন্ধটা হয়। আরেকটা যে সবসময় যে দাঁত এবং দাঁতের মাড়ির কারণে মুখে দুর্গন্ধ হয় তা না, আমাদের যদি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো প্রবলেম থাকে, পাকস্থলীতে কোনো রোগ থাকে, তখনও কিন্তু আসলে গ্যাস্ট্রিক রিফ্লাক্সের কারণে আমাদের মুখে নাক দিয়ে মুখ দিয়ে দুর্গন্ধটা আসতে পারে। তো আমাদের কাছে যখন কোনো রোগী আসে তখন আমরা তার ওরাল ক্যাভিটি চেক করি। যদি এই সংক্রান্ত, দাঁত সংক্রান্ত বা মাড়ি সংক্রান্ত কোনো সমস্যা না পাওয়া যায় তাহলে আমরা তাকে পরামর্শ দিই বা জিজ্ঞেস করি আপনার প্রতিদিন বাথরুমটা ক্লিয়ার হয় কিনা, পানির পরিমাণ কেমন খায়, শাকসবজি কেমন খায়, মানে তার কিছু হিস্ট্রি নিয়ে যদি বুঝি যে না এটা তার গ্যাস্ট্রিক রিফ্লাক্স হতে পারে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হতে পারে, তখন বলি যে হ্যাঁ আপনার তো এরকম একজন ডাক্তার দেখানো এখন দরকার। জি অবশ্যই। আমরা দাঁতের বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনছি, এর মধ্যে একটি সমস্যা শোনা যায় ইদানিং, যেটা হচ্ছে গিয়ে নার্ভ নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারটি একটু জানতে চাই। দাঁতের নার্ভ নষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে ওই যে আমি যেটা বললাম পালপাইটিস যেটাকে বলে, দাঁতের নার্ভ বা ভেসেলসগুলো হচ্ছে একেবারে ভেতরের খুব সফট জায়গাটা, নরম অংশটা, একটা দাঁতের রুটের ভেতরের যে পোর্শনটা, সেখানেই আসলে নার্ভ সাপ্লাই বা ব্লাড ভেসেলসগুলো থাকে। এটা গ্রস ক্যারিয়াস লেশনের কারণে ধীরে ধীরে যে ক্যাভিটি হয়ে আছে অনেক বছর ধরে, কিন্তু পেশেন্টে এটা নজরে নিচ্ছে না, কোনো আমলেই নিচ্ছে না। তার এক চিন্তাভাবনাটা একটাই, যে পেইন তো নাই, খাবার জমে আমি তো পরিষ্কার করে ফেলছি বা আমি তো ব্রাশ করে ফেলছি, কিন্তু পেইন নেই, কেন আমি ডক্টরের কাছে যাব? আর তাছাড়া একটা দুইটা দাঁত নষ্ট হয়েছে, আমার মুখে তো অনেকগুলো দাঁত আছে, এই যে এরকম একটা, হ্যাঁ। তো এই অবহেলাটা থেকে হয় কি যে তখন ধীরে 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 নার্ভে পচন ধরে তখন এবং যে আমরা অনেক পেশেন্ট পাই যে নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছে কিন্তু ওনার পেইন নেই, কিন্তু দাঁতটা ডিসকালার হয়ে গেছে। এটা কফি কালার হয়ে যায় বা চকলেট কালার হয়ে যাচ্ছে, অথবা একটু ইয়েলোইশ হয়ে যাচ্ছে, একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে। তখন আসে ওই সময়টাতে আবার একটু তার সেন্সে কাজ করে যে আশেপাশে সবগুলো দাঁত সুন্দর, এই দাঁতটা তো আমি তো হাসতে পারছি না বা কথা বলতে পারছি না, আমার এই দাঁতটা এরকম কেন? তখন আমরা পরীক্ষা করে দেখি যে এখানে তো এটা পালপাইটিসের কারণে হয়েছে, পাল্পটা ড্যামেজ আছে। তো এই যে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান কিভাবে করতে হবে? এই সমাধানগুলো আসলে এক একটা মানে লক্ষণের জন্য বা এক একটা ডিজিজের জন্য এক এক রকম ইয়ে। তবে দাঁত রাখার সবচেয়ে উত্তম চিকিৎসা বা একেবারে আধুনিক চিকিৎসা হচ্ছে অসুস্থ দাঁত প্লাস ব্যথাযুক্ত দাঁত। ক্যারিয়াস লেশন আছে বা ব্রোকেন টিথ আছে, সেটা আঘাতপ্রাপ্ত হয়ে ব্রোকেন হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে হতে পারে যে দাঁতের এনামেল ক্রাউন ভেঙে গেছে, ডেন্টিনও ভেঙে গেছে, বা আঘাতপ্রাপ্ত হয়ে পাল পর্যন্ত দাঁতের অংশগুলো পড়ে গিয়েছে। তো এই সমস্যাগুলো নিয়ে আসলে তখন আমরা দাঁত রাখার জন্য বলি যে রুট ক্যানাল ছাড়া আপনার তো এখন আর অন্য কোনো পদ্ধতিতে আসলে দাঁত রাখা যাবে না। এবং এই চিকিৎসায় না আসলে তখন তার জন্য অ্যাডভাইস একটাই থাকে, তাহলে আপনি দাঁত এক্সট্রাকশনে চলে যেতে হবে, মানে দাঁত তুলে ফেলতে হবে। ধন্যবাদ। তো এই যে রুট ক্যানেল করতে হবে, রুট ক্যানেল আপনি বলেছেন যেটি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সেখানে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, তো এই ব্যাপারে আসলে সাধারণত কতদিন সময় লাগে সম্পূর্ণ পদ্ধতিটি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সাদিয়া আপু আপনি। রুট ক্যানেল আসলে একদিনের বা 15-20 মিনিটের কোনো ট্রিটমেন্ট না, এটা হচ্ছে একটা স্টেপে ধাপে ধাপে এবং খুব যত্ন সহকারে করতে হয়। এটা একটা এন্ডোডন্টিক থেরাপিও বটে, এটাকে আমরা শুধু চিকিৎসা বললেই হবে না। এই থেরাপিউটিক্যাল যে স্টেপগুলো, এটা একদিনের স্টেপ না, হ্যাঁ, একাধিকবার আসতে হয়। আমাদের 3টা বা 4টা সেটিং হতে পারে, আর এবং ইনফেকশনের উপরে ডিপেন্ড করে 3-4টা সেটিংয়ে শেষ হয়ে যাবে, নাকি 5টা বা 6টাও লাগতে পারে। রুট ক্যানাল চিকিৎসা মূলত দাঁতের রুটে দেওয়া হয়, এটা রুট, আর ভেতরের এই নালিকাটা হচ্ছে ক্যানেল বা নালিকা। তো মূল চিকিৎসাটাই হচ্ছে আমাদের রুটটাকে ফিক্সড করার জন্য মুখের ভেতরে, যে দাঁতটাকে টিকিয়ে রাখতে হলে সে তো দাঁড়িয়ে থাকতে হবে মুখের ভেতরে। তো তাকে দাঁড়িয়ে থাকতে হলে আমাকে ভেতরের যত ইনফেক্টেড মজ্জা বা পাল্পগুলো আছে এগুলো সবগুলো আমাদেরকে ক্লিন করে নিয়ে আসতে হবে। আমরা হচ্ছে উপরে প্রথমে একটা অ্যাক্সেস ক্যাভিটি করি, অ্যাক্সেস ক্যাভিটি করে ডায়াগনোসিস করে বের করি যে এই দাঁতের কয়টা পা আছে বা কয়টা রুট আছে এবং প্রতিটা রুটের মধ্যে কয়টা করে ক্যানেল আছে। এবং আমাদের কাজ হয় ক্যানেলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম অ্যাপিক্যাল পোর্শন পর্যন্ত পুরোটাকে পরিষ্কার করা, ক্লিন করে ফেলা। ক্লিন করার পরে ভেতরের এই ক্যানেলগুলোকে আমাদেরকে ড্রাই করার জন্য সময় দিতে হবে বা ড্রাই করার ব্যবস্থা করতে হবে আমাকে। সেটা আমরা পেপার পয়েন্ট দিয়ে বারবার চেক করি যে ড্রাই হয়েছে কিনা ভেতরে, হ্যাঁ, ড্রাই হচ্ছে কিনা। এবং
চিকিৎসা চলাকালীন অবস্থায় আমাকে একবার বা দুইবার এক্সরে করি বা আরভিজি করে আমাদেরকে দেখতে হবে যে আমি যে পরিষ্কার করতে যাচ্ছি আমি এটা অতিরিক্ত চলে যাচ্ছে কিনা, মানে অ্যাপিক্যাল যে অ্যাপেক্সটা আছে দাঁতের লাস্ট পোর্শন সেটা থেকে বাইরে চলে যাচ্ছে কিনা, বা শেষ পর্যন্ত যেতে পারি নাই, উপরে কোথাও এসে আটকায় গেল, আমার নিডেলগুলো লাস্ট পর্যন্ত যাচ্ছে না। হ্যাঁ, এরকম কোনো ভুল আমার হয়ে যাচ্ছে কিনা, বা আমি কোনো স্টেপ স্কিপ করে যাচ্ছি কিনা যে এন্ডোডন্টিক থেরাপিকে। তো যার কারণে আমাকে এর মাঝখানে ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় একবার হতে পারে বা দুবার হতে পারে, সেটা আরভিজির মাধ্যমে বা ওপিজি করার মাধ্যমে আমরা এক্সরে করে কনফার্ম হয়ে নিলাম। তারপর এটা যখন ড্রাই হয়ে গেল, এই ক্যানেলগুলো তো আমাকে খালি রেখে দেওয়া যাবে না। এই এখানে নার্ভগুলো ছিল, ভেসেলসগুলো ছিল, আমাকে আর্টিফিশিয়াল পাল্প বা মজ্জা এর ভেতরে ঢুকাতে হবে। ঢোকানোর পরে আমরা এটাকে একদম সিল করে দিই, এটাকে সিল বলা হয় আমাদের ভাষায়। এই অবটুরেশন করে বা সিল করার সময় আমাকে নজর রাখতে হবে। আমরা এখন ট্রিটমেন্ট তো এখন আসলে অনেক আধুনিক হয়ে গেছে, আমরা অ্যাপেক্স লোকেটরে দেখতে পাই যে আমার অ্যাপেক্স পর্যন্ত মেডিসিন যাচ্ছে কিনা, এটা ওভারফ্লো হচ্ছে কিনা, বা আন্ডার সিল আছে কিনা, যে সিলটা পরিপূর্ণ হলো না। এইটা দেখে দেখে আমাদেরকে পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে, এবং ফুল কমপ্লিটলি এটা সিল করার পরে আমরা ওই যে উপরে একটা অ্যাক্সেস ক্যাভিটি করেছিলাম, ওই অ্যাক্সেস ক্যাভিটিটা আবার রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস বা ফিলিং ম্যাটেরিয়ালস দিয়ে ভরাট করে দিতে হবে। আচ্ছা, তো এই যে চিকিৎসা সম্পূর্ণ শেষ করার পরে অনেকে দেখা যায় এই কমপ্লেইনটা করে যে তার ব্যথা তো রয়ে গেল, তাহলে কি করণীয়? এটা খুবই দুঃখজনক আসলে, একজন ডাক্তারের জন্য খুবই দুঃখজনক যদি এরকমটা হয়, এবং রোগীর জন্য তো দুর্ভাগ্যজনকই বলবো, যে সে ধৈর্য ধরে 3 দিন 4 দিন 5 দিন একটা চেম্বারে আসলো গেল, এবং ট্রিটমেন্ট খরচ বেয়ার করে ট্রিটমেন্টটা করলো, তারপর যদি সে ব্যথা নিয়ে আসে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে এরকমটা যে হয় না তা নয়, খুবই কম সংখ্যক 2% 3% হলেও আমরা হয়তো অনেক সময় পাই। তো এই কারণে আমি প্রথমে বলেছিলাম যে এটা অন্যান্য ট্রিটমেন্টের মতো না। এই ট্রিটমেন্টটা ডাক্তারের যেমন খুব বেশি অ্যাটেনশন থাকতে হবে, খুব যত্ন সহকারে করতে হবে, সেরকম রোগীরকেও খুব ধৈর্য সহকারে আসা যাওয়া করতে হবে ক্লিনিকে। ফেলিওর হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। একদম অন্যতম কারণ যদি আমরা বলি, তাহলে হচ্ছে ক্যানেলের ভেতরে যে ইনফেক্টেড মজ্জাগুলো থাকে সেগুলো যদি ক্লিয়ারলি পরিষ্কার করা না হয়, একেবারে 100% আমি পরিষ্কার করলাম না, কোনো একটা ধাপ আমার স্কিপ হয়ে গেল কাজ করার ফাঁকে, বা আমার একটু অযত্নের কারণে বা আমার একটু অমনোযোগিতার কারণে হতে পারে এরকম। তো যার কারণে আমাকে খুব বেশি অ্যাটেনশন থাকতে হবে, খুব যত্ন সহকারে এই ট্রিটমেন্টটা করতে হবে, এবং বারবার ইরিগেশন সলিউশন ব্যবহার করতে হবে আমাকে, যে ভেতরে যে ডেব্রিসগুলো আছে আমি যাকে পরিষ্কার করতে যাচ্ছি এগুলো বের হয়ে আসছে কিনা এই ব্যাপারে আমাকে খুব সচেতন থাকতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে, ওই যে আমি বললাম যদি কিছু ডেব্রিস থেকে থাকে তাহলে সেকেন্ডারি ইনফেকশন হয়, মানে 2 মাস 4 মাস 6 মাস পরে দেখা যাবে যে ওইটা আবার পুনরায় ওখানে ব্যাকটেরিয়া হয়ে আবার এই দাঁতটাকে সে সংক্রমিত করে ফেলেছে। তখনই হয় কি, যে ডেব্রিসগুলো থাকে যদি কোনো কারণে নিচে লিক থাকে আমাদের অ্যাপিক্যাল ফোরামেন দিয়ে তারা বাহিরে যেতে পারে, তখন হয় কি বাহিরে গিয়ে আবার ব্যাকটেরিয়াল কলোনি তৈরি করবে, ওখানে একটা অ্যাবসেস হবে, ফোড়া হবে। পেশেন্ট আসে যে আমি তো 6 মাস আগে রুট ক্যানাল করেছিলাম, এখন পেইন, পাশাপাশি আমার মাড়িতেও ফুলে গেছে। তখন পেশেন্ট আসলে খুব ভয় পেয়ে যায়। এরকমটা হতে পারে। আবার হতে পারে যে ওই যে আমার সিলটা আন্ডার সিল হলো, পূর্বেই বলেছিলাম, বা ওভার সিল হয়ে গেল, মেডিসিন বাড়তি হয়ে গিয়েছে, দাঁতের রুট ভেদ করে বাহিরে চলে গেছে, বোনের মধ্যে চলে গেছে, এরকমটা হলে হতে পারে। অথবা আমরা যে নিডেলগুলো দিয়ে ভেতরে পরিষ্কার করি, নিডেলগুলো যদি ভেতরে ব্রোকেন হয়ে যায় কোনো কারণে, আমাদের কাজের ক্ষেত্রে যদি কোনো স্কিপ হয়ে যায়, হ্যাঁ, যে আমাদের রিমারটা বা ফাইলের কিছু একটা অংশ বা একেবারে মাথাটা যদি ভেঙে ওখানে থেকে যায়, তখন এই কারণে খুব যত্ন সহকারে করতে হবে, এবং আমাকে মাঝে মাঝে একটু আরভিজি বা ওপিজি এক্সরে করে দেখতে হবে আমার কাজটা সঠিক আছে কিনা। আচ্ছা, এই সমস্যাগুলোর কারণ হতে পারে। আরেকটা যেটা কারণ হয় যে অনেক পেশেন্টই বলে যে রুট ক্যানেল এবং ক্যাপ এটা এত ব্যয়বহুল চিকিৎসা, আপাতত শুধু রুট ক্যানেলটা করে দেন, আমি ক্যাপটা কিছুদিন পরে করব। এরকম যে পেশেন্টদেরটাও কিন্তু এই সমস্যাটা পড়তে পারে, কেননা ওই যে আমরা উপরে যে ফিলিং ম্যাটেরিয়ালস দিয়ে দাঁতটাকে ঢেকে রেখেছিলাম, ম্যাটেরিয়ালস কিছুটা লিক হতে পারে, খাবার দাবারের সাথে বাইটিংয়ের জন্য, মাস্টিকেশনের জন্য হতে পারে, বাইটের কারণে হতে পারে, বা হার্ড খাবার খেলো, শক্ত কিছু খেলো, ফিলিং ম্যাটেরিয়ালস কিছুটা সরে গেল, সরে যাওয়ার কারণে ওই লিকের জায়গাটা দিয়ে স্যালাইভার সাথে ব্যাকটেরিয়া ঢুকতে পারে ভেতরে, বা খাদ্যকণা ভেতরে ঢুকে ইনফেকশন হতে পারে, এটার কারণে রুট ক্যানাল ট্রিটমেন্ট ফেলিওর হতে পারে। অথবা আমাদের কাজের ক্ষেত্রে যদি কোনো স্টেপ স্কিপ করে যায় সেক্ষেত্রে হতে পারে। সমাধান কিভাবে? সমাধান হচ্ছে রিয়ার্সিটি করা, মানে পুনরায় দাঁতটাকে রুট ক্যানেল করা।
আমরা ক্যাপ বা ক্রাউন পরানো থাকলে সেটা খুলতে হবে, ভেতরে আবার নতুন করে একেবারেই রুট ক্যানেলই, তবে সেটা নতুন করে পুনরায় করা যায়, এটাকে রিহার্সিটি করা হয়। সেই ক্ষেত্রে তখন আমার অ্যাটেনশন আগের চাইতে 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিতে হবে। অবশ্যই, সেটা তো আমরা বুঝতেই পারছি যে সেই ব্যাপারটি কতটুকু জরুরি। জটিল। তো আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটি বিষয় না জানলেই নয়, তা হচ্ছে অনেকের এরকম হয় যে দুধ দাঁত পড়ে যাচ্ছে বাচ্চাদের, আবার কারো কারোর ক্ষেত্রে দেখা যায় নতুন করে দাঁত উঠছে না, বা বিশেষ করে যে পিছনের যে দাঁতগুলো আছে আমরা বলি যে আক্কেল দাঁত, হ্যাঁ বাংলায়, সেই দাঁতগুলো অনেকের উঠে না বা অনেকের অনেক পরে উঠে। এই ব্যাপারে কি করুন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। কিছু হচ্ছে বাচ্চাদের যে সমস্যাটা বলেছেন যে দুধের দাঁত পড়ে না কিন্তু আসল দাঁত উঠে যাচ্ছে, যদি এরকমটা হয় আসলে টাইমিংয়ের যদি এদিক সেদিক হয়, দাঁত পড়ার কিছু নির্দিষ্ট সময় আছে, আবার নতুন দাঁত উঠারও কিছু নির্দিষ্ট সময় আছে। যখন তখন কিন্তু দাঁত পড়ে না, আবার যখন তখন দাঁত উঠবেও না মুখের ভেতরে। তো শিশুদের যখন দাঁত পড়ার বয়স হয় তখন আসলে প্যারেন্টসকে খুব বেশি সচেতন থাকতে হবে। এটা আমরা সাধারণত 5.5 ইয়ার্স থেকে, যেমন 5.5 বছর থেকে বা 6 বছর থেকে দুধের দাঁতগুলো পড়তে থাকে। তো ওই সময়টাতে প্রায় সময় বাবা মাকে উচিত যে মাঝে মাঝে একটু দাঁতগুলো নেড়ে নাড়াচাড়া করে দেখার জন্য যে কোনো দাঁত নড়া শুরু হলো কিনা। বা অনেক সময় হয় কি, বাচ্চারা দাঁত নড়ে কিন্তু বাসায় কমপ্লেইন করে না, ভয়ে যে দাঁত তো ফেলে দিবে, আমি ব্যথা পাবো। সেক্ষেত্রে ওই নড়া দাঁতটা আবার বসে যায়, যে নতুন দাঁতটা ওঠার কথা সেটা ভেতর দিয়ে বা বাইরে দিয়ে উঠে যায়, আঁকাবাঁকা হয়ে যায়। এই একটা প্রবলেম। তাই হচ্ছে আমরা তো এমনি পেশেন্টদেরকে বলি যে 6 মাস পর পর আপনার একজন ডেন্টিস্টের পরামর্শ নেন, বা শুধু চেক আপ, জেনারেল যে চেক আপটা, শুধু ওরাল ক্যাভিটিটা একটু চেক আপ করে আসেন যে কি কি সমস্যা হচ্ছে। এরকমটা দেখা দিলে তাৎক্ষণিক হচ্ছে দুধের দাঁতটা ফেলে দিতে হবে, এবং ডাক্তার দেখে বুঝবে যে ভেতরের দাঁতটার জন্য, যেটা নতুন উঠেছে তার জন্য কি করণীয়, তখন উনি পরামর্শ দিবে। আর আরেকটা যেটা বলেছেন আক্কেল দাঁত, আক্কেল দাঁতটা আসলে সাধারণত 18+ যাদের, 18 থেকে 25-27 এই এইজের ভেতরে আসলে আক্কেল দাঁতটা আসে। তো আক্কেল দাঁত এটা খুবই বিড়ম্বনার একটা বিষয় যদি দাঁতটা সোজা না হয়, মানে আমাদের 18+ আগেই তো মুখের ভেতরে সব অন্য দাঁতগুলো চলে আসছে এবং সব স্পেস, চোয়ালের সব স্পেস ভরাট হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল চোয়াল, সব দাঁত উঠে। ওই সময়টাতে যদি আমার বাড়তি কোনো স্পেস না থাকে চোয়ালে, একদম পিছনের প্রান্তে, শেষ প্রান্তে যদি বাড়তি স্পেস না থাকে, তখন আক্কেল দাঁতগুলো বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। বাঁকা হয় বা উঠতে পারছে না, হ্যাঁ, গাল ফুলে যায়, ব্যথা হয়, বা নিচের চোয়ালের হলে গলা ফুলে, উপরের চোয়ালে হলে অনেকে বলে যে কপালের কোনায় ব্যথা করে, চোখে ব্যথা করে, কানে ব্যথা করে। তখন আমরা ওপিজি করতে দিই। ওপিজি করে যেই রিপোর্টটা আসে তার উপরে ভিত্তি করে ওনাকে একটা পরামর্শ দেই যে না, অপারকুলেক্টমি, অর্থাৎ উপরে যে মাংস তার থাকে মাড়িটা, সেটা কেটে দিলে আপনার দাঁতটা চলে আসবে। এটা একটা পদ্ধতি থাকে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে উপরের মাংসটা কেটে দিলে হয় না, তখন আমরা বলি যে হ্যাঁ, এটা সার্জিক্যাল এক্সট্রাকশন করতে হবে, মানে অপারেশন করে এই দাঁতটা ফেলে দিতে হবে। জি, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে চ্যানেল 24-কে অনেক অনেক ধন্যবাদ, নাফকা ফার্মাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। দাঁতের যে কোনো সমস্যা হলে অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।